আসসালামু আলাইকুম সবাইকে। আজ কোষ ও এর গঠন এই অধ্যায়ের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আমরা ডিএনএ ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন এবং ডিএনএ ট্রান্সলেশন অর্থাৎ এমআরএনএ থেকে প্রোটিন উৎপাদন এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। এখন ডিএনএ ট্রান্সক্রিপশন অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ উৎপাদন বা উৎপন্ন হওয়া। এক্ষেত্রে কী কী প্রয়োজন হবে? এক্ষেত্রে প্রয়োজন হবে ডিএনএ সাচ, মানে ডিএনএকে সাচ হিসেবে নিয়েই এমআরএনএ গঠন করবে, তো ডিএনএ সাচটা লাগবে। এরপর ডিএনএ পলিমারেজ এনজাইম, যে 3 ধরনের থাকে, এখানে 3 ধরনেরই লাগবে। আদি কোষের ক্ষেত্রে লাগে 1 ধরনের, আর প্রকৃত কোষের ক্ষেত্রে লাগে 3 ধরনের। তো যেটা আমরা প্রকৃত কোষের ক্ষেত্রে করতেছি, তো 3 ধরনেরই লাগবে। তারপর রাসায়নিক শক্তি, ট্রাইফসফেট নিউক্লিওটাইড এবং পাইরোফসফেট সৃষ্টিকালে মুক্ত হয়। তো ট্রাইফসফেট নিউক্লিওটাইড যেটা পাইরোফসফেট সৃষ্টিকালে মুক্ত হবে এবং পাইরোফসফেট থেকে 2 অণু শক্তি বা ফসফেট উৎপন্ন হবে। পাইরোফসফেট থেকে 2 অণু ফসফেট বা 2 অণু শক্তি উৎপন্ন হয়ে থাকে। এরপর কিছু প্রোটিন লাগে। এরপর এর ভাগ হলো 3টি, এগুলো হলো সূচনা ভাগ, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। তো এটি সাধারণতভাবে সূচনা কখন হবে বা এটা কীভাবে হবে সেটা আমাদেরকে জানা লাগবে। তো আমরা এখন সে সম্পর্কে জানবো। প্রথমে আমরা কিছুটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তারপর ব্যাখ্যা আমি ইনশাল্লাহ দিব। তো প্রথমেই একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, তো ডিএনএকে সাচ হিসেবে একটা ব্যবহার করবে। তো এখানে যে কোনো একটা জায়গায় নেই, ডিএনএ পলিমারেজটা টাটার বক্সে বসে। টাটা বক্স, যেখানে টাটা এগুলো পাবে সেখানেই এই ডিএনএ পলিমারেজটা বসবে, বা প্রোমোটারে ডিএনএ পলিমারেজটা বসে। তো বসে তারপর এমআরএনএ, তখন কি হয়, তখন এই এমআরএনএটা শুরু থেকে এভাবে যেতে শুরু করে, বা এমআরএনএর যে ইটা আছে সেটা আস্তে আস্তে যেতে শুরু করে এবং এর মধ্যে এইটার সিকোয়েন্স অনুযায়ী, মানে এখানে যদি এ থাকে তাহলে এখানে ইউ বসে, এখানে যদি সি থাকে এখানে জি বসে, এখানে যদি আবার জি থাকে এখানে সি বসবে, এখানে ইউ থাকবে না, এরকমভাবে বসতে থাকে। তো এভাবে বসতে বসতে আস্তে আস্তে একটি এমআরএনএ গঠন করে। তো এটি মানে এটাও এই আরএনএর যে পলিমারেজটা আছে এটাও একদিকে আগাতে থাকবে এবং এটাও এভাবে আগাতে থাকবে আস্তে আস্তে। তো এটা সাধারণতভাবে হয়ে থাকে। তো যেটা আমরা কোষের মাধ্যমে বুঝি। তো এই একটা জিনিস, আমার আঁকাটা পুরোপুরি হয়নি কারণ এটা ডিমের মতো হয়ে গেছে। সো এখানে আমি বোঝানোর জন্যই আঁকছি। তো এইখানে পুরোটা একটি নিউক্লিয়াস আঁকার চেষ্টা করছি। তো নিউক্লিয়াসের মধ্যে এই পুরো ঘটনাটি হয়ে থাকে। সো পুরোনো ঘটনাটি দেখানোর জন্য একটি নিউক্লিয়াস অঙ্কন আঁকছি। তো এই নিউক্লিয়াসের মধ্যে একটি ডিএনএ থাকবে, অনেকগুলো ডিএনএ থাকে। সো যে ডিএনএকে আমরা ধরছি, এই ডিএনএ থেকে একটি ডিএনএ হয়, যেটাকে কি বলা হয়, রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন। এই ডিএনএ থেকে একটি আরএনএ তৈরি হয়। প্রথমেই মানে এমআরএনএটা সম্পূর্ণ তৈরি হয় না, কারণ ডিএনএ থেকে যখন এমআরএনএ তৈরি হয় এর মধ্যে কিছু অংশ কাজ করে, কিছু অংশ কাজ করে না, বা কিছু অংশ তথ্য আছে, কিছু অংশ নেই, এইসব নিয়েই গঠিত হয়। সেক্ষেত্রে 2 ভাগ থাকে, এক্সন ও এন্ট্রন। এক্সন যেটা মানে কোডন তৈরিতে বা কোডন সহায়তা করে, কিন্তু এন্ট্রন সহায়তা করবে না, যার জন্য একে বলা হয়, যে আরএনএটা তৈরি হয় সেটাকে বলা হয়ে থাকে প্রি আরএনএ। এই প্রি আরএনএ থেকে এক্সনগুলো আলাদা হয়। এই এক্সনগুলো যখন একসাথে হলে সেটা হলো মেইন আরএনএ বা চূড়ান্ত এমআরএনএ। এই চূড়ান্ত আরএনএর এক পাশে থাকে পলিটেইল এ, যেখানে 50 থেকে 150টি অ্যাডিনিন নিউক্লিওটাইড থাকবে। অ্যাডিনিন নিউক্লিওটাইড পলিমারেজ এটা থাকবে হলো এক পাশে, এবং অন্য পাশে থাকবে 7G বা 7 গুয়ামিন। আবার যা মানে এই দুইটা সাধারণতভাবে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের এনভেলপের মধ্যকার যে ট্রান্সপোর্টার, এই ট্রান্সপোর্টার দিয়ে বের হতে সহায়তা করে। তো এটা বের হওয়ার পর এখানে মানে রাইবোজোমে যাওয়ার জন্য প্রস্তুত হবে। তো যেহেতু আমরা এমআরএনএ প্রস্তুতটা শিখবো, তো আমাদের রাইবোজোমে গিয়ে কী হবে সেটা আমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আমরা ট্রান্সলেশনের ক্ষেত্রেই শিখবো। তো এটা আমরা একটা ওভারভিউ নিলাম। এখন আমরা বিস্তারিতভাবে জানবো যে কিভাবে কি হচ্ছে। তো সূচনা, তারপর বর্ধিতকরণ, সমাপ্তিকরণ, এই সম্পর্কে এখন আমরা জানবো। তো প্রথমেই হলো সূচনা। তো সূচনা ক্ষেত্রে কি হবে, এর প্রধান এনজাইম হলো আরএনএ পলিমারেজ। ডিএনএ অণুর স্ট্যান্ড জিন অংশে
অবস্থিত প্রোমোটারে, এই প্রোমোটার যেটা হবে, প্রোমোটারেই আরএনএ পলিমারেজ সংযুক্ত হবে এবং ডিএনএ এর প্যাচ খুলে যাবে। মানে যেখানে আরএনএ পলিমারেজটা সংযুক্ত হবে সেখানে এই ডিএনএ যে প্যাচগুলো আছে সেটা খুলে যাবে এবং এর সংখ্যা হবে প্রায় 20টি বেস পেয়ার। 20টি বেস পেয়ার মানে বোঝানো হয়েছে যে এখানে ওই যে বেসগুলো থাকে প্রায় এর সংখ্যা হবে 20টির মতো। প্রকৃত কোষের ক্ষেত্রে প্রোমোটারের মূল বস্তু মানে প্রোমোটার যেটা আমরা বললাম যে টাটা বক্স হবে পরিণত বা প্রকৃত কোষের ক্ষেত্রে, এবং আদি কোষের ক্ষেত্রে টাটাট, এটা হলো আদি কোষের ক্ষেত্রে আর এটা হলো প্রকৃত কোষের ক্ষেত্রে। তারপর ট্রান্সক্রিপশন এর জন্য প্রাইমারের কোনো প্রয়োজন হয় না, প্রাইমার যেটা থাকে সেটার কোনো প্রয়োজন হবে না এই ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে। তো এখন হলো বর্ধিতকরণ, অর্থাৎ এমআরএনএ স্ট্র্যান্ড বর্ধিতকরণ। এমআরএনএ পলিমারেজের এনজাইম বেস পেয়ারিং রীতি অনুযায়ী সাচ ডিএনএ স্ট্র্যান্ড ব্যবহার করে, অর্থাৎ আরএনএ পলিমারেজ এনজাইমের বেস পেয়ারিং রীতি যেটা রয়েছে সেই অনুযায়ী সাচ ডিএনএ স্ট্র্যান্ড ব্যবহার করবে এবং কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড যুক্ত করে এমআরএনএ বৃদ্ধি করবে। 3 থেকে 5 ডিএনএ হলে আমরা যেমন দেখছি যে এক পাশে যদি 3 ডট থাকে তাহলে অন্য পাশে 5 ডট বসে, তারপর এক পাশে যদি 5 ডট থাকে এক পাশে 3 ডট বসে ডিএনএর ক্ষেত্রে। যেহেতু এখানে ডিএনএ থেকে আরএনএ হবে তখন 3 ডটের থেকে যদি 5 ডটের দিকে এগোতে থাকে তাহলে সেখানে 5 ডট ও 3 ডট হবে, 5 ডট থেকে 3 ডট এমআরএনএ গঠন হবে, মানে উল্টাটা হবে এক কথায়। তো এখানে সাচ ডিএনএ মানে আরএনএ পলিমারেজ এনজাইমের বেস পেয়ারিং রীতি অনুযায়ী, অর্থাৎ আমরা জানি যে ডিএনএর ক্ষেত্রে বসে এর সাথে টি অর্থাৎ অ্যাডিনিন ও থায়ামিন, কিন্তু এই আরএনএর ক্ষেত্রে বসবে অ্যাডিনিন ও ইউরাসিল। তো এখানে সেটা বোঝানো হয়েছে যে রীতি অনুযায়ী, মানে ইউরাসিল যে বসবে এটা তো সাধারণতভাবে আমাদের ডিএনএতে বসে না, তো যেহেতু আমাদের ইউরাসিলটা বসে, তো ইউরাসিল বসে যেহেতু সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই আরএনএ পলিমারেজের রীতিটা প্রয়োজন হবে, মানে আরএনএ যেটা তৈরি হয় ইউরাসিলে, তো মানে ইউরাসিল যে আরএনএতে তৈরি হয় সেটা দরকার হবে, তো সেটাকে বোঝানোর জন্য রীতি অনুযায়ী বলা হয়েছে। এবং সাচ ডিএনএ ব্যবহার করবে, কমপ্লিমেন্টারি নিউক্লিওটাইড যুক্ত হয়ে এমআরএনএ বৃদ্ধি করে এবং এটা থেকে এটা তৈরি হয়। এরপর হলো সমাপ্তিকরণ হলেও এটা শেষ হয় না। সমাপ্তিকরণ ক্ষেত্রে ডিএনএ এর সাচ স্ট্যান্ড, ডিএনএ যে সাচ স্ট্যান্ডটা ছিল সেটা সমাপ্তিকরণ স্থানে নির্দিষ্ট থাকে, ওইখানে পৌঁছে গেলেই সেটা সমাপ্ত হয়েছে এবং আরএনএ পলিমারেজ ডিএনএ এর টার্মিনেশন লাইনে পৌঁছে গেলে ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়ে যায়। আরএনএ পলিমারেজটা যখন টার্মিনেশন বা লাস্ট পর্যায়ে পৌঁছে যায় তখনই ট্রান্সক্রিপশন সমাপ্ত হয়ে যায় এবং প্রি এমআরএনএটা আলাদা হয়ে যায়। এরপর প্রি আরএনএ যেটা থাকে সেটা চূড়ান্ত এমআরএনএ কীভাবে সৃষ্টি করে, এর জন্য 4টা ধাপ আছে। তো প্রথমে হলো পরিমার্জন 1, এরপর পরিমার্জন 2, পরিমার্জন 3, চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়াস থেকে ত্যাগ। পরিমার্জন 1-এর ক্ষেত্রে কি হয়, 3 ডট স্থানে, মানে 3 ডট স্থান প্রথমে, হ্যাঁ এগুলো এখানে দেওয়া আছে, কিন্তু প্রথমে এক্সন ও ইন্ট্রন থাকে একসাথে, এখান থেকে ইন্ট্রনটা বাদ দেওয়া হয়। তো ইন্ট্রনটা বাদ দেওয়ার পর মানে স্লাইসিং করা হয়, স্লাইসিং মানে কাটা হয়। তো এক্সনটা একত্র নিয়ে সংযুক্ত করা হবে, এখানে সংযুক্ত করা হয়। সংযুক্ত যেটা থাকে সেটার 3 ডট স্থানে 50 থেকে 100টি অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত হবে যা পলিমারেজ এনজাইম। তো এটা যে তৈরি হয় 3 ডট স্থানে সেটাকে বলা হয় টেইলিং। আর 5 ডট স্থানে 7টি গুয়ানোসিন নিউক্লিওটাইড সংযুক্ত হয় যাকে 5 বা 5 ক্যাপ বলা হয়ে থাকে, যেটাকে বলা হয় ক্যাপিং। তারপর এটা হলো বোঝানো হয়েছে যে এক্সন ও ইন্ট্রন যদি একসাথে থাকে তখন তাকে প্রি এমআরএনএ বলা হয়, এটাই বুঝাইছি। তো এটা আমি আগে বুঝাইলাম কারণ এটা হলো প্রথমে ঘটে, যেখানে লাস্টে দিছে। তো প্রথমে এটা ঘটে সাধারণত, এটা ঘটার পরে 3 ডট স্থান যেটা থাকে সেখানে বসবে অ্যাডেনিন নিউক্লিওটাইড এবং 5 ডট স্থানে বসবে গুয়ানোসিন নিউক্লিওটাইড। তো এভাবে হয়ে থাকে সাধারণত। তো এবং চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়াস ত্যাগ করবে। তো এটা ক্যাপিং, টেইলিং, স্লাইসিং এগুলো যদি চূড়ান্ত হয়ে যায় বা শেষ হয়ে যায় তখন একটি পরিণত এমআরএনএ তৈরি হয়, চূড়ান্ত এমআরএনএতে পরিণত হয় এবং যেটা সাইটোপ্লাজমে প্রবেশ করে বা নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে। এরপর হলো রিভার্স ট্রান্সক্রিপশন কি, যখন ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে সেটাই হলো এমআরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হবে তখনই হবে রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন হয় সাধারণত ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলে, আর রিভার্স হবে
এর উল্টাটা হলে, অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ হলে। তো এক্ষেত্রে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা জানার জন্য জানা। তো কোনো কোনো ক্ষেত্রে আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়, একে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। এটি সাধারণত এইচআইভি, তারপর আমাদের বহুল পরিচিত করোনা ভাইরাস কোভিড-19 এটিও এই ধরনেরই হয়ে থাকে। তারপর এটির প্রক্রিয়াটা দেওয়া হয়েছে যে আরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে এক স্ট্র্যান্ড ডিএনএ হয়, এক স্ট্র্যান্ড থেকে ডাবল স্ট্র্যান্ড থেকে একটা ভাইরাল ডিএনএ হবে, ভাইরাল ডিএনএ ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ থেকে প্রোটিন। এগুলো একটু বাড়তি জিনিসই ঘটে একেবারে। ডিএনএ থেকে এমআরএনএ থেকে প্রোটিন, এইটাই হইলো, কিন্তু এখানে আরএনএ থেকে ডিএনএ হইলো, পর ডিএনএ থেকে ডিএনএ থেকে এমআরএনএ। তো এই আরএনএ থেকে ডিএনএ যেহেতু হয়েছে তাই এটা রিভার্স ট্রান্সক্রিপশন। এরপর হলো ট্রান্সলেশনের ক্ষেত্রে এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন উৎপন্ন হয়। এক্ষেত্রে জিন ডিএনএ থেকে প্রোটিন তৈরির গোপন কোডসমূহ এনকোড করে তৈরি করে এমআরএনএ। এনকোড থেকে কিভাবে তৈরি করে সেটি সাধারণতভাবে ডিএনএ থেকে তৈরি করে প্রথমে, তারপর এটিকে এনকোড হিসেবে ব্যবহার করে টিআরএনএর সহযোগিতায় এটি প্রোটিন তৈরি করে। এক্ষেত্রে এমআরএনএ রাইবোজোম টিআরএনএ সহায়তায় জিন ডিএনএ থেকে এনকোড সিকোয়েন্স অনুযায়ী, জিন ডিএনএ যে থাকে এই ডিএনএ থেকে এনকোড সিকোয়েন্স করে এমআরএনএ তৈরি হয়। তো এনকোড সিকোয়েন্স অনুযায়ী অ্যামিনো অ্যাসিড শৃঙ্খলিত হয় বা অ্যামিনো অ্যাসিড তৈরি হয়, যেটা পলিপেপটাইড চেন তৈরি করে। এটাই হলো প্রোটিন, পলিপেপটাইড চেন তৈরি করে, সেটাই হলো প্রোটিন। তো এখন আমরা জানবো যে রাইবোজোম থেকে নিউক্লিয়াসটা থেকে যখন এমআরএনএটা বের হয়ে গেল, বের হওয়ার পর রাইবোজোমে আসবে, রাইবোজোমে এসে সে 5 ডটের দিকে চলতে থাকবে। অর্থাৎ প্রথমে মানে জিনিসটা এরকম ঘটবে যে ধরি এটা যদি থাকে একটা এটা যদি থাকে একটি রাইবোজোম, তো রাইবোজোমের এখান দিক দিয়ে যদি এখানে যায় দেখাই, তো এখান দিক দিয়ে যদি এখানে যাচ্ছে এমআরএনএটা, তাহলে এখানে থাকবে 5M আর এখানে থাকবে 5 ডট আর এখানে থাকবে 3 ডট। তো 5 ডট এখানে চলে যেতে থাকবে, মানে এদিকে যাবে। তো 5 ডটটা এদিকে যাবে, আমি এপাশ থেকে দেখাইছি। তো 5 ডটটা এদিকে যাচ্ছে, তো 5 ডটটা এদিকে যাচ্ছে 5 ডট থেকে 3 ডটের দিকে, মানে 5 ডটটা যাচ্ছে এই 3 ডটের দিকে, মানে 3 ডট যেখানে থামে এই আর কি। তো এখানে যেইখানে এই ইউজি কোডনটা পাবে, এই কোডনটা পাবে, সেখানেই কি হবে, টিআরএনএটা এসে বসলে মানে যখনই এই ইউজিটা পাবে টিআরএনএ এসে বসবে, তখনই উপরে বড় যে রাইবোজোমের অংশটা আছে সেটা এসে বসবে। সেটা এসে বসার পর আমাদের কি বলে ওকে, আমাদের ট্রান্সলেশন শুরু হয়ে যাবে, এবং ট্রান্সলেশন শুরু হলে আমাদের প্রোটিন তৈরি হবে। এখন আমরা টিআরএনএ সম্পর্কে জানবো। এটি হলো একটি টিআরএনএ। এই টিআরএনএ একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমি আগে বলছি, যেটাকে বলা হয় ম্যাথিউনিন অ্যামিনো অ্যাসিড, এবং ইনিশিয়েটর টিআরএনএ, এই পুরোটাকে বলা হয় একটি ইনিশিয়েটর টিআরএনএ, এবং এখানে অ্যান্টিকোডন থাকে এটা, এবং একেই বলা হয় টিআরএনএ। এরপর এর স্টার্ট কোডন, ইনকোডন বা স্টপ কোডন সম্পর্কে জানবো। তো স্টপ কোডন যেটা হলো AUG, তারপর স্টার্ট কোডন হলো AUG। অর্থাৎ আমি বললাম তো একটু আগে যে যখন AUG পাবে তখনই এটা ট্রান্সক্রিপশন শুরু করবে। এরপর হলো স্টপ কোডন হলো UAA UGA UAG, উয়া উগা উয়াক, এটা হলো স্টপ কোডন, মানে স্টপ করবে। তারপর হলো এটা, অর্থাৎ এটা হলো রাইবোজোমের ছোট অংশ, এটা হলো রাইবোজোমের বড় অংশ। তো এখানে যখনই এই ইউজিটা পাবে তখন টিআরএনএর UAC এবং এই এমআরএনএর AUG এই দুইটা মিশবে। তো মেশার পর এখানে 3টি সাইট তৈরি হবে, A সাইট, P সাইট, E সাইট। এ হলো অ্যাটাচমেন্ট সাইট, অর্থাৎ এখানে প্রথম অ্যাটাচমেন্ট হয়। P হলো পলিপেপটাইড সাইট, অর্থাৎ প্রথমে এতে এসে বসে একটা টিআরএনএ বসার পর পি সাইডে চলে যায়, পি সাইডে চলে যাওয়ার পর আরেকটি টিআরএনএ এসে এখানে বসে, তখন এর মধ্যকার পলিপেপটাইডটা যে আসে, এই পলিপেপটাইড সাইডে পলিপেপটাইড বন্ড তৈরি হয়, অ্যামিনো অ্যাসিডের মধ্যে পলিপেপটাইড বন্ড তৈরি হবে, এবং এই পলিপেপটাইড বন্ড তৈরি হওয়ার জন্য এই পি সাইড, তারপর এটি মানে পি সাইডেরটা এক্সিট সাইডে বা ই সাইডে গিয়ে বের হয়ে যাবে, এবং
এই এ সাইটেরটা পি সাইটে আবার অবস্থান করবে, এভাবে চলতে থাকে। তো এখানে এ সাইট পি সাইট এগুলো দেখানো হলো। এ হলো অ্যাটাচমেন্ট সাইট, পি হলো পেপটাইড সাইট বা পেপটাইড বন্ড, ই হলো এক্সিট সাইট, অর্থাৎ যেখান থেকে টিআরএনএটা বের হয়ে যাবে। এরপর হলো ট্রান্সলেশন, অর্থাৎ ট্রান্সলেশন যে প্রক্রিয়াগুলো আছে, সূচনা পর্ব, বৃদ্ধিকরণ, তো এই সম্পর্কে এখন আমরা জানবো। তো প্রথমেই হলো সূচনা পর্ব। সূচনা পর্বে আমাদের কি আছে দেখি। তো প্রথমেই আছে ইনিশিয়েটর টিআরএনএ, ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিড এবং সংযুক্ত হয়, মানে এগুলো সংযুক্ত হয়। ইনিশিয়েটর টিআরএনএ সংযুক্ত হবে এবং ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিড এটি সংযুক্ত হয় রাইবোজোমের ছোট খণ্ডের সাথে সংযুক্ত হয়, একটি যৌগ গঠন করে। অর্থাৎ প্রথমে টিআরএনএ আসবে, ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিড আসবে, যেগুলো সংযুক্ত হবে রাইবোজোমের ছোট খণ্ডে এবং যৌগ গঠন করবে। এই যৌগ এমআরএনএ 5 ডটের সাথে আবদ্ধ হয়। এই 5 ডটের সাথে আবদ্ধ হবে মানে এটা বোঝানো হয়েছে যে প্রথমে যে আমি এখানে কি, তো যদি আমি একটা ধরি যে ছোট আরএনএ রাইবোজোমটা হলো এটা, এখানে টিআরএনএ তারপর ম্যাথিওনিন অ্যামিনো অ্যাসিড যেটা টিআরএনএর সাথে থাকে সেগুলো মিলে একটা যৌগ গঠন করবে। যদি যৌগটা এখানে থাকে তো এখানে একটি টিআরএনএ এসে বসবে, এখানে এমআরএনএর 5 অংশ বা 5 ডট এসে বসবে বা 5 ডট আসবে। তারপর রাইবোজোমে এমআরএনএ 3 প্রান্তে চলতে থাকবে, মানে এটা আস্তে আস্তে এদিকে চলতে থাকবে, এদিকে চলতে থাকবে। যখন যেটা হলো স্ক্যানিং, এবং এটা স্ক্যান করতে থাকবে। যখনই ইউজি কোডনটা পাবে, মানে ইউজি কোডনটা না পাওয়া পর্যন্ত এটি স্ক্যান করতে থাকবে। তারপর ইউজি কোডনটা পেলেই তাতে টিআরএনএ বা ইউএজি এন্টিকোডনের টিআরএনএ ইউএসি এর এন্টিকোডনের টিআরএনএটা এসে বসবে, যা এইচ বন্ধন দ্বারা আবদ্ধ হবে, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হবে এখানে। তারপর হলো এরপর রাইবোজোমের বড় খণ্ডটি ছোট খণ্ডের সাথে যুক্ত হবে। যখনই এই টিআরএনএটা এসে বসবে তখনই বড় খণ্ডটি যুক্ত হবে। বড় খণ্ডটি যুক্ত হওয়ার পর বড় খণ্ডে টিআরএনএ আসার জন্য হালকা গর্ত থাকে, এপিই সাইট। এ হলো অ্যাটাচমেন্ট সাইট, পি হলো পেপটাইড সাইট, ই হলো এক্সিট সাইট। এই 3টি অংশ থাকে হলো বড় খণ্ডে। তো বড় খণ্ডে এসে বসে পেপটাইড সাইট যখন আসে তখন এইখানে এরকম থাকে, এখানে পেপটাইড বন্ধনটা থাকে, পেপটাইড অ্যামিনো অ্যাসিডটা থাকে। তখন আর একটা যখন এই সাইডে আসে তখন অ্যাটাচমেন্ট সাইডে যখন আসবে তখন অ্যাটাচমেন্ট সাইডের আর এটার মধ্যে একটা বন্ধন হয়। যখন এই পেপটাইড বন্ধনটা তৈরি হয়, পেপটাইড বন্ধন তৈরি হলে টিআরএনএটা এক্সিট থেকে চলে যাবে। তো এক্সিট থেকে চলে যাওয়ার পর এই পেপটাইড বন্ধন এই অ্যামিনো অ্যাসিডটা রেখে যায়। তো অ্যামিনো অ্যাসিড রেখে গেলে এই টিআরএনএটা আবার পি সাইটে যাবে। পি সাইটে গেলে আর একটা কী বলে টিআরএনএ এ সাইটে আসে। তো এইভাবে পেপটাইড বন্ধন তৈরি হতে হতে এরকমভাবে তৈরি হতে থাকে। তো একটি প্রোটিন তৈরি হয় এভাবে। তো এখানে বড় খণ্ডে টিআরএনএ আসার জন্য হালকা গর্ত এগুলো থাকে। তারপর টিআরএনএ পি সাইটে থাকে, মানে প্রথম টিআরএনটা পি সাইটে থাকবে, কারণ আরেকটা তো যুক্ত হইতে হবে। আমি যদি এ সাইডেই থাকি তাহলে আমার পি সাইডে আরেকটা যুক্ত হবে কীভাবে? তো এজন্য প্রথম যে টিআরএনএটা থাকবে সেটা পি সাইটই অবস্থান করবে। তারপর বড় অংশটি আসার সাথে সাথে ট্রান্সলেশন শুরু হয়ে যাবে, কারণ পি সাইটে আছে। তো পি সাইটে যেটা আছে সেটার সাথে সংযুক্ত হওয়ার জন্য আরেকটা টিআরএনএ আসবে, মানে অ্যামিনো অ্যাসিডে সংযুক্ত হওয়ার জন্য টিআরএনএ আসবে, যেটা পেপটাইড বন্ধন গঠন করবে এবং এই পেপটাইড বন্ধনটা গঠনের মাধ্যমে একটি মানে আস্তে আস্তে প্রোটিন তৈরি করতে থাকবে। এরপর বৃদ্ধিকরণের ক্ষেত্রে কী হবে, মানে এটা হলো প্রোটিনকে বৃদ্ধিকরণ। এখানে যে 5টা আস্তে আস্তে যেতে থাকবে, পূর্ণাঙ্গ রাইবোজোম এমআরএনএ স্ক্যান করে 3 ডটের দিকে অগ্রসর হবে। তো হইল টিআরএনএ এ সাইটে অবস্থান নেয়, মানে প্রথমে তো পি সাইটে বসে, পি সাইটে বসার পর এই সাইটে আরেকটা বসবে, যার জন্য জিটিপি হাইড্রোলাইসিসের মাধ্যমে সরবরাহ করে। আমরা দেখছি যে জিটিপি, তো এটি একটি শক্তি যেটা প্রয়োজন পড়ে, কারণ টিআরএনএ আসার জন্য, তো টিআরএনএ যে আসবে তার জন্য শক্তি প্রয়োজন হয়। তো এই টিআরএনএ আসার জন্য এই শক্তিটা দরকার। তো পি সাইটে মেথিওনিন টিআরএনএ পৃথক হবে এবং এ সাইটস্থ টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিডের সাথে যুক্ত হবে। যেভাবে যুক্ত হবে এটা আমি আগে বোঝানো হয়েছে। পেপটাইড বন্ধন গঠন করবে, এরপর পেপটাইড বন্ধন গঠন করে যা রাইবোজোমের এনজাইম পেপটিডাল ট্রাইফারেজ, মানে এইটা গঠনে এই এনজাইমটা সাহায্য করে, সেটা হলো পেপটিডাইল ট্রাইফারেজ, এই এনজাইমটা সাহায্য করে। এরপর হলো টিআরএনএ রাইবোজোমের এ সাইটে আসে, মানে আর একটা টিআরএনএ এ সাইটে আসবে, তখন পূর্বের যেটা এই সাইটে ছিল সেটা কি করবে, পি সাইটে চলে যাবে। প্রথম পি সাইটে যাবে এবং তারপর
মানে অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন গঠন করবে, তো গঠন করার পর অ্যামিনো অ্যাসিডটা ছেড়ে দিয়ে ই সাইটে চলে যাবে এবং ই সাইট থেকে বের হয়ে যাবে। যখন এটি ই সাইটে যায় তখন টিআরএনের কোনো অ্যামিনো অ্যাসিড থাকে না, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডটা দিয়ে সে চলে যাবে। তারপর খালি টিআরএন সাইটোপ্লাজমে চলে যায়, সাইটোপ্লাজমে চলে যাবে শুধু টিআরএনটা। এরপর রাইবোজোমের এপিই একসাথে, এটা হলো আলাদা একটা জিনিস যে রাইবোজোমের এপিই যে 3টা সাইট আছে, এই 3টা কখনোই একসাথে পূর্ণ থাকবে না। অর্থাৎ যদি আমার এতে থাকে তখন এআরপিতে থাকে, তখন ইতে থাকবে না, যখন ইআরপিতে থাকবে তখন এতে থাকবে না, এরকমভাবে চলমান থাকবে। যখন এ আর ইতে আছে পিতে থাকে না, এরকমভাবে মানে 2টায় ভর্তি থাকলে 1টায় থাকবে না, 2টায় ভর্তি থাকলে 1টায় থাকবে না। এরপর হলো সমাপ্তিকরণ পর্ব, অর্থাৎ এ সাইটে যে স্টপ কোডনগুলো থাকে এখানে পৌঁছালেই ট্রান্সলেশনের সমাপ্তি ঘটবে। মানে এ সাইটে তো অ্যাটাচমেন্ট সাইটে যদি এই কোডনগুলো আসে তখন আর তো কী বলে ওকে টিআরএনটা আর এখানে এসে বসবে না, এখানে এসে না বসলে ট্রান্সলেশন হবে না, ট্রান্সলেশন সমাপ্তি ঘটবে। যার এরপর এ সাইটে প্রোটিন রিলিজ ফ্যাক্টর, মানে প্রোটিন যেটা তৈরি হইতেছিল এ সাইটে, অ্যাটাচমেন্ট সাইটে তো সাধারণতভাবে টিআরএনটা বসে এক পেপটাইড বন্ধন তৈরি করতেছিল পি সাইটের তার সাথে। তো পেপটাইড পি সাইড থেকে যখন ই সাইডে যাচ্ছিল ওই টিআরএনটা অ্যামিনো অ্যাসিডটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল। তো আমাদের যে প্রোটিনটা তৈরি হচ্ছিল বা প্রোটিনটা থাকতেছিল সেটি সাধারণতভাবে থাকতেছিল কোথায়? এ সাইটে। তো এ সাইট থেকে প্রোটিন রিলিজ ফ্যাক্টর যুক্ত হবে এবং অ্যামিনো অ্যাসিডকে মুক্ত করবে। যে অ্যামিনো অ্যাসিডটা তৈরি হয়েছিল বা প্রোটিনটা তৈরি হয়েছিল ওই প্রোটিনটাকে মুক্ত করবে এবং আমাদের দেহের জন্য প্রোটিন উৎপন্ন করে। তো এইভাবেই আমাদের ট্রান্সলেশনটা হয়ে থাকে। এরই মাধ্যমে আমাদের কোষ ও এর গঠন অধ্যায়টি সমাপ্ত হলো।